লেখিকা সুপর্ণা ঝাড়। লাল পলাশের পথে। জায়গাটার নাম পলাশপুর। ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডারে পড়ে ঝিংটি নামে ছোট্ট একটা স্টেশন। অবশ্য স্টেশন বলা ভুল হবে, কারণ স্টেশনের কিছুই নাই এখানে। ছোট্ট একটা অ্যাসবেস্টারের ঘর থেকে বের হয়ে স্টেশন মাস্টার একটা লাল অথবা সবুজ পতাকা দেখিয়ে দেন এর বুকের ওপর দিয়ে যাতায়াত করা ট্রেনগুলোর উদ্দেশ্যে। আর ঝাড়খণ্ড থেকে আসা মালগাড়িগুলো মাঝে মাঝে এখানেই দাঁড়ায়, হয়তোবা রেস্ট নেয়। সারাদিনে 2-3টে ট্রেন মিনিট দুয়েকের জন্য দয়া করে দাঁড়ায়, আর 2-4জন দেহাতি মানুষজনের ওঠানামা চোখে পড়ে। তবে ইদানিং বসন্তকালে এই সময় স্টেশনের চেহারাটাই নাকি বদলে গেছে। মানুষ এখন পলাশ পাগল হয়ে পড়েছে, পলাশের খোঁজে সব জায়গায় যেতে প্রস্তুত। তা সে যতই নিরিবিলি অথবা যতই দুর্গম হোক না কেন, এসব কথা বিকাশের মুখেই শোনা। সেদিন অফিসে বসে কাজ করছি, লাঞ্চ আওয়ারের পরে এমনিতেই কাজে মন বসে না। তার ওপর বসন্তের দক্ষিণা বাতাসের ছোঁয়া লেগেছে এ মনের কোণেও। অফিসের বড় বড় জানালাগুলি দিয়ে হালকা একটা বসন্ত বাতাস আর দূর থেকে ভেসে আসা কোকিলের কুহুতান মনটাকে কেমন উদাস করে তুলেছে। সামনে ল্যাপটপ খোলা থাকলেও কাজে মন নেই। হঠাৎই বিকাশ এসে হাজির হলো আমার টেবিলের সামনে। খুব ব্যস্ততার সঙ্গে বলল, পলাশ দেখতে পলাশপুরে যাবি? আমি অবাক হয়ে বললাম, সেটা আবার কোথায় রে? তুই রাজি কিনা বল, একটা দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই কেল্লা ফতে। আমি আবারও অবাক হয়ে বললাম, একদিনে ঘুরে আসা যাবে? কই তেমন কোনো জায়গার কথা শুনিনি তো। তুই আমার ওপর সবটা ছেড়ে দে। আর শোন, বাড়িতে বলবার দরকার নেই যে আমরা বেড়াতে যাচ্ছি। বলবি অফিসের কাজে একটু ঝাড়খণ্ডের ওদিকে যেতে হবে, রাতেই ফিরে আসব। হয়তো একটু বেশি রাত হবে, কিংবা ভোরও হয়ে যেতে পারে। আমি বললাম, কেন, আমাদের গিন্নিরা কি দোষ করলেন? ওদেরকেও নিতে পারি তো সঙ্গে। হা হা করে উঠল বিকাশ, ওরে বাবা, মহিলাদের সঙ্গে নিয়েছো তো ফেসেছো বস। একে তো এইটুকু ভ্রমণে ওনাদের মন ভরবে না, তার উপর আমরা নিজেরাই জানি না আদতে কি আছে পলাশপুরে। আর তাছাড়াও তোর বউ তো তবু ঝাড়া হাত পা, কিন্তু আমাদের টুবলুর মনে হয় পরীক্ষা এখনো শেষ হয়নি। বিকাশের মুখের কথা কেড়ে নিয়ে বললাম, মনে হয় মানে কি? নিজের ছেলের পরীক্ষা শেষ হয়েছে কিনা তার খবরই রাখিস না? ধুর ধুর, ওদের 12 মাসই পরীক্ষা লেগে আছে, কত খবর রাখবো বলতো? এইটুকু বয়সে তো আমরা পরীক্ষার পও বুঝতাম না, আর এখনকার বাচ্চাদের দেখ, এতটুকুও ফাঁক পায় না পড়াশোনার থেকে। সেমিস্টারের ওপর সেমিস্টার। আর ওর মাটাও হয়েছে সেই রকম, ছেলেকে এক্কেবারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েই ছাড়বে। বাড়ি ফিরেও একটু শান্তি নেই, চিৎকার চেঁচামেচি লেগেই থাকে যতক্ষণ পড়াশোনা চলে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, অনেক বলে কয়ে বসের কাছ থেকে ছুটি ম্যানেজ করে পরের দিনই ছুটলাম পলাশপুরে। নতুন জায়গা দেখবার একটা আলাদাই উন্মাদনা থাকে। তাছাড়াও এই লাইনে অনেক বছর পর এলাম। সেই ছোট্টবেলায় বাবা মায়ের সঙ্গে একবার জামশেদপুরে গিয়েছিলাম একটা বিয়ে উপলক্ষে, তারপর আর আসা হয়নি। হাওড়া থেকে 6:30টার তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসে চড়ে বসলাম। বিকাশ বলল 2.5-3 ঘন্টা রাস্তা। তবে ওই ঝিংটি নাকি স্টেশনে এই ট্রেন দাঁড়াবে নাকি সেটা বলতে পারলো না, কারণ ওকে ঝাড়গ্রামে টিকিট কাটতে হয়েছে। নেটে নাকি দেখায়নি এই স্টেশনটা। না দাঁড়ালে ঝাড়গ্রামে নেমে গাড়ি ভাড়া করে উল্টো রাস্তায় আসতে হবে, সেটা ফালতু চাপের হয়ে যাবে। ট্রেনের সিটে বসে বিকাশ জানলার দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইতে লাগলো। কি করে যে বিকাশ এত চাপ মুক্ত থাকে সব সময়, সেই জন্যই হয়তো ওকে এত ভালো লাগে আমার। রিয়া ফোন করেছে ঠিকমতো ট্রেনে উঠেছি কিনা জানার জন্য, আর মনে করে টিফিনটা খেয়ে নিতে বলল। বেচারা জানেও না যে তার বর তার কাছে মিথ্যে কথা বলে অজানার উদ্দেশ্যে পলাশের খোঁজে পাড়ি দিয়েছে। আবার বারবার বারণ করা সত্ত্বেও ভোরবেলা উঠে পরোটা, আলু ভাজা আর সুজির হালুয়া বানিয়ে দিয়েছে। খুব খারাপ লাগছে ওর জন্য। এই 1.5 বছরের বিবাহিত জীবনে এই প্রথম ওকে ছাড়া এভাবে মিথ্যে বলে বের হলাম। আমাকে চুপচাপ থাকতে দেখে বিকাশ বলল, কিরে, মন খারাপ করছে নাকি বউয়ের জন্য?
তারপরই আমার উত্তরের অপেক্ষা না করেই বলল, কি এনেছিস বের কর দেখি। আমাকে তো কিছুই কিনতে দিলি না স্টেশনে। আমার আবার ট্রেনে উঠলেই খিদে পেয়ে যায়। তাছাড়াও এখন কামরাটা ফাঁকা আছে, চল ঝটফট খেয়ে নি। এরপর সারাদিন আর কিছু খাবার জুটবে কিনা কে জানে। আমাদের খাওয়া শেষ হতেই দেখলাম কি একটা স্টেশনে ট্রেনটা দাঁড়ালো আর কয়েকজন লোক উঠল ট্রেনে। আমি হাত ধুয়ে এসে দেখি ওদের একজনের সঙ্গে হিন্দিতে গল্প জুড়ে দিয়েছে বিকাশ। লোকটা ওই স্টেশনেই নামবে, তবে পলাশপুর চেনে না বলল। আমি কঠিন দৃষ্টিতে বিকাশের দিকে তাকালাম। কে জানে ব্যাটা কোথায় নিয়ে যাচ্ছে অফিস কামাই করিয়ে। সহজ হাসি হেসে বিকাশ বলল, অত চাপ নিও না বস, বিকাশ হ্যায় তো মুশকিল আসান। তারপর আস্তে করে আমার কানের কাছে মুখ রেখে বলল, তাছাড়া এরা চাষাভুষা মানুষ, এরা পলাশের খবর রাখতে যাবে কেন? আমি ঠিক জায়গা থেকে পলাশ বোনের খবর জোগাড় করেছি। এখন তো নাকি ইউটিউবাররাও যায় ওখানে। বিকাশের কথা শুনে ইউটিউব সার্চ করে দেখলাম, যদিও সেভাবে কিছুই এলো না। তাছাড়াও নেটওয়ার্ক সমস্যা এখানে। বাইরে বেশ ঝকঝকে রোদ উঠেছে, ঘন্টা দুয়েক পেরিয়ে গেছে, আর কিছুক্ষণ পরই নামবো। যাক, তবু একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল যে ট্রেনটা ওই ঝিংটি না ঝিনটি স্টেশনেতে দাঁড়াবে। জানলা দিয়ে ঠান্ডা একটা হাওয়া আসছে, এখন বেশ ভালো লাগছে, মনটা বেশ ফুরফুরে লাগছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটা একটা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়ালো। লোকটাকে ব্যস্ত হয়ে উঠে দাঁড়াতে দেখে বিকাশ জিজ্ঞেস করলো, झिंगटी आ गए क्या? हाँ हाँ जल्दी उतरिए, यहाँ ट्रेन सिर्फ 1 मिनट के लिए रुकेगी। বলতে বলতে লোকটি নেমে কোথায় যেন হাওয়া হয়ে গেল। আমি আর বিকাশ ঝটফট করে নামতে না নামতে ট্রেনটা ছেড়ে দিল। এটা স্টেশন? দূরে একটা অ্যাসবেস্টারের ঘর চোখে পড়ল, আর একটা চায়ের দোকানের মতো একচালা চাটাইয়ের ঘর, যদিও এখন দোকানটা বন্ধ। অনেক খুঁজে পেতে দু একজন লোকের দেখা মিলল, যদিও তারা কেউই পলাশ বনের ঠিকানা বলতে পারল না। অগত্যা স্টেশন মাস্টারের কাছে ছুটল বিকাশ। একটু পরেই ওখান থেকে হাসি মুখে বেরিয়ে এসে ব্যস্ততার সাথে বলল, চল চল। আমি অবাক হয়ে বললাম, কোথায়? ওই যে লাল পলাশের খোঁজে, বেশি দূরে নয়, হেঁটেই যাওয়া যাবে। বলে আমার উত্তরের অপেক্ষা না করে মাটির সিঁড়ি বেয়ে নামতে শুরু করে দিল মেঠো পথের দিকে। অগত্যা আমিও ওর পিছু ধরতে বাধ্য হলাম। হাঁটছি তো হেঁটেই চলেছি, পথ আর ফুরায় না। বিকাশের কোনো মাথা ব্যথা নেই, অচেনা অজানা রাস্তা দিয়ে দিব্যি হেঁটে চলেছে। আমি বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে আমার দিকে ফিরেও বলল, কি রে, কি হলো, দাঁড়ালি যে বড়? এভাবে আমি আর চলতে পারছি না। তাছাড়া ঠিক পথে যাচ্ছি কিনা তারই বা কি গ্যারান্টি আছে? বিকাশ হেসে বলল, কিন্তু কোনো লোককেও তো দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব। আমি অবাক হয়ে বললাম, ওয়েট, মানে কি? তাহলে এতক্ষণ কি আমরা ফালতুই হাঁটলাম? হয়তো কিছুই নেই এদিকে। আচ্ছা ঠিক করে বল তো, তুই কার কাছেই বা খবর পেলি? আর স্টেশন মাস্টারই বা তোকে কি ঠিকানা বললেন? স্টেশন মাস্টার তো আমাকে কোনো ঠিকানা বলেননি। বিকাশের মুখে এই কথা শুনে আমি হতবাক হয়ে বললাম, মানে উনি বললেন পলাশপুর বা পলাশ বনের কথা উনি জানেন না, তবে কয়েকদিন আগে কলকাতার ওদিকের কয়েকজন ছেলে স্টেশন নেমে সারাদিন কোথাও কাটিয়ে আবার সন্ধ্যের ট্রেনে ফিরে গিয়েছিল কলকাতায়। শুনে আমার মাথাটা গরম হয়ে গেল, তবুও মাথাটা শান্ত রেখে বললাম, চল ফিরে যাই। স্টেশনে কিছুক্ষণ বসে সন্ধ্যের ট্রেনটা ধরে নেব। এভাবে রোদে রোদে হেঁটে বেড়ানোর কোনো মানেই হয় না। আমার কথাকে গুরুত্ব না দিয়ে বিকাশ বলল, আরে চল না, স্টেশন মাস্টার তো বললেন এই পথেই ওদেরকে যেতে দেখেছিলেন। আর আমি শিওর ওরাই ছিল। আমি আবার হতবাক হয়ে বললাম, কারা? আমার কথাকে পাত্তা না দিয়ে বিকাশ বলল, তাছাড়াও এত সুন্দর নিরিবিলি পথ, পাশে কত সুন্দর সুন্দর সবুজ ক্ষেত, দূরের ছোট ছোট পাহাড়, খোলা আকাশ, মুক্ত বাতাস, এগুলো কি দেখবার নেই? চল না, এগিয়েই দেখি, সামনে নিশ্চয়ই কোনো গ্রাম আছে। আর এখন ফিরে গেলেও তো ট্রেন পাবি না, আর নিজের চোখেই দেখলি তো স্টেশনেও বসার জায়গা নেই। বলেই সে নতুন উদ্যমে হাঁটা ধরল। তার পিছু ধরতে বাধ্য হলাম আমি, কারণ এক যাত্রায় পৃথক ফল হলে কি চলে?
কিছু দূর এগোতেই সত্যি সামনে আদিবাসীদের ছোট্ট একটি গ্রাম চোখে পড়ল। উৎসাহিত হয়ে বিকাশ বলল, ওই তো, চল ওদেরকে জিজ্ঞেস করি। কিন্তু ওদের মাটির ঘরগুলোর কাছে গিয়ে দেখি গ্রামের মহিলা পুরুষেরা সবাই কাজে চলে গেছে। যে 2-4 জন বয়স্ক মানুষজন আর কয়েকটি বাচ্চাদের দেখা পাওয়া গেল, তারা আমাদের ভাষা কি বুঝলো কে জানে, তবে আঙুল তুলে সামনের দিকের একটা জঙ্গলি মেঠো পথ দেখিয়ে দিল। তাতেই বিকাশ উৎসাহিত হয়ে হাঁটা শুরু করে দিল। আমি ভেবেছিলাম এখানেই বসে একটু জিরিয়ে নেব, অন্তত পক্ষে জলের বোতলটা ভরে নেব, কিন্তু বসার সেরকম ভালো জায়গা বা জলের সুব্যবস্থা চোখে পড়ল না। তাই আমিও বিকাশের পিছু পিছু হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটার পর একটা ছোট ঢিবি আর কিছু শালের জঙ্গল চোখে পড়ল। আমি বিকাশকে বললাম, ওই দেখ, তোর পলাশ বোন এসে গেছে, শুধু ফুলটা এখনো ফোটেনি, তোর জন্যই অপেক্ষা করে বসে আছে, বিকাশ এলে তবেই ফুটবে বলে আমি হাসতে শুরু করলাম। আমার হাসিটাকে পাত্তা না দিয়ে থমকে দাঁড়িয়ে বিকাশ বলল, কিছু শুনতে পাচ্ছিস? আমি বললাম, কি? ওই যে একটা শব্দ। আমি কান পেতে শুনলাম সত্যি একটা আওয়াজ আসছে। আমরা তাড়াতাড়ি এগোলাম ঢিবির মতো ছোট্ট পাহাড়টার দিকে। কাছে গিয়ে দেখলাম ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণা নেমে আসছে ঢিবিটার ওপর থেকে, আর তারই একটা হালকা ঝড়ো ঝড়ো শব্দ। এই জায়গাটাও কিন্তু অপূর্ব। যদি পলাশ বনের খোঁজে না আসতাম, তাহলেও শুধুমাত্র এই জায়গাটার জন্য আসা যেত। হঠাৎ করে আমার মনটা ভালো হয়ে গেল। এতক্ষণ ধরে বিকাশের ওপর যে জমা রাগটা ছিল সেটা উধাও হয়ে গেল। আমি প্যান্টের পায়াটা গুটিয়ে নিয়ে কাচের মতো স্বচ্ছ ঝর্ণার জলে নেমে পড়লাম। চারপাশের নির্জন বনের মধ্যে ঝর্ণার ঝড়ো ঝড়ো শব্দ স্থানটিকে আরও মোহময়ী করে তুলেছে। হাতে মুখে ঠান্ডা জলের ছিটে দিয়ে ও প্রাণ ভরে ঝর্ণার বিশুদ্ধ মিষ্টি জল পান করে অনেকটা প্রশান্তি এলো শরীরে ও মনে। একটা পাথরের ওপর বসে সময় দেখবার জন্য মোবাইলটা বের করলাম। দেখলাম 12:30 বাজে। এতক্ষণ হাঁটলাম, তবুও বেলা বিশেষ হয়নি তো। নিজের মনেই অবাক হলাম। আসলে অচেনা পথ দূর মনে হয়। তাই হয়তো ভেবেছিলাম সারাদিন ধরেই বুঝি হেঁটে চলেছি, এই হাঁটার বুঝি শেষই হবে না। ঝর্ণার পাশে বিকাশকে সুন্দর একটি কায়দায় দাঁড়িয়ে থাকতে দেখে মনে হলো, তাই তো, এত সুন্দর জায়গাটার ছবি তো তোলা হলো না। আমি আর বিকাশ দুজনে মিলে নানা কায়দায় কত ছবি তুললাম। তারপর বিকাশ তার ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেট বের করলো। দুজনে মিলে বসে খেলাম। বিকাশ বলল, চল তাহলে। আমি বললাম, কোথায়? কোথায় আবার? ওই যে লাল পলাশের খোঁজে। বলেই সে নতুন উদ্যমে হাঁটার জন্য উঠে দাঁড়ালো। আমি বললাম, ধুর, আবার কোথায় পলাশ খুঁজে বেড়াবি? তার চেয়ে বরং এখানে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে ফিরে চল স্টেশনে। যা, যে জন্য এসেছিস সেটা না দেখেই ফিরে যাবি? এত অলস কেন রে তুই? চল চল, ওঠ। বলে আমার উত্তরের অপেক্ষা না করেই সে হাঁটা লাগালো এবড়ো খেবড়ো পথে। বাধ্য হয়ে আমিও ওর পিছু নিলাম। এই দিকটা আরও জনহীন। আমি বিকাশকে ডেকে বললাম, এই ঠিক পথে চলেছিস তো রে? অবশ্য কোনো পথই নেই। ওই ঘাস আর জঙ্গলের মাঝে মাঝে অপেক্ষাকৃত হালকা পাতলা স্থান, হয়তোবা মাঝে মধ্যে কোনো মানুষ অথবা গবাদি পশু যাতায়াত করে, এমনটা পথের মতো হয়েছে। কিছু দূর এগোতেই বিকাশ আমার দিকে ফিরে মুচকি হেসে সামনের দিকে আঙুল তুলে বলল, ওই দেখ। আমি সামনের দিকে দৃষ্টি দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখলাম, সত্যি তো, অনেকটা দূরে লাল লাল ছোপ, যেন অনেক দূরের সবুজ বনে লালচে আগুনের পোঁচ লেগেছে। আমি বিস্ময় মাখা কণ্ঠে বলে উঠলাম, ওগুলো কি রে? ওগুলো কি সত্যি পলাশ? পা চালিয়ে তাড়াতাড়ি পৌঁছে গিয়ে দেখি ওগুলো সত্যিই লাল পলাশ। যদিও ছোট্ট একটা পলাশের বন, কিন্তু বেশ পরিপাটি করে সাজানো, যেন কেউ নিজের হাতে সুন্দর করে এই পলাশ গাছগুলোকে সাজিয়ে গুছিয়ে লাগিয়েছে। বিকাশ থমকে দাঁড়িয়ে বলল, নৈসর্গিক দৃশ্য। আমি বললাম, সত্যি মুখের ভাষা হারিয়ে গেছে, তাই ছাড়া কিছুই বেরোলো না। এই নির্জন প্রান্তরে দুচোখ ভরে পলাশ উপভোগ করার পর আমি প্রথম মুখ খুললাম। বললাম, কিন্তু এই নির্জন প্রান্তরে এভাবে কে বা কারা এই পলাশ বনটাকে এভাবে তৈরি করলো? অন্যমনস্কভাবে বিকাশ বলল, জানি না।
তারপর দুজনে মিলে অনেক ছবি মোবাইলের ক্যামেরা বন্দি করলাম। পরিষ্কার পরিচ্ছন্ন গাছের তলা, শুধুমাত্র ফুলের পাপড়ি পড়ে লাল গালিচা হয়ে আছে। অনেকক্ষণ বসলাম সেখানে। আমাদের সারা শরীরে ঝরে পড়া পলাশ ফুলে ছেয়ে গেল। বিকাশ বলল, চল এবারে ওঠা যাক। এতখানি পথ ফিরতেও তো হবে আবার। আমি মুখে বললেও বসেই রইলাম। নির্জন প্রান্তরে পলাশের বনে বসন্তকে চোখ বুজে উপভোগ করছিলাম। কিছুতেই উঠে আসতে ইচ্ছে করছে না। হঠাৎই কে যেন বলে উঠল, বাবারা একটু সরে বসবে, গাছের তলাটা একটু পরিষ্কার করব। চমকে চোখ তুলে দেখি একজন বয়স্কা মহিলা ঝাড়ু হাতে দাঁড়িয়ে। এই জনহীন স্থানে বৃদ্ধা এলেন কোথা থেকে। আমি আর বিকাশ দুজনেই দুজনের মুখ চাওয়াচাই করতে লাগলাম। উনি আমাদের মনের কথা বুঝতে পেরে পরিষ্কার বাংলা ভাষায় বললেন, এই কাছেই থাকি আমি, এখানটা সাফ সুতরো করে রাখি আমি। বললাম, ও, আপনাকে বুঝি পলাশ বনের দায়িত্বে রাখা হয়েছে? বৃদ্ধা হাসলেন, অদ্ভুত সুন্দর বুদ্ধিদীপ্ত চোখের হাসি। তার পরনে একটা রংচটা গেরুয়া রঙের শাড়ি। এখন বয়সের ভারে শরীরটা নুয়ে গেলেও বোঝা গেল একসময় এই বৃদ্ধা যথেষ্ট সুন্দরী ছিলেন। কিন্তু এই জনহীন প্রান্তরে উনি এলেনই বা কি করে? আশেপাশে কোনো গ্রাম তো চোখে পড়ল না। আবারও বৃদ্ধা আমাদের মনের কথা বুঝে ফেললেন। বললেন, আগে বলো তোমরা কোথা থেকে এসেছো? আরে নির্জন পলাশপুরের ঠিকানাই বা কোথায় পেলে তোমরা? বিকাশ বলল, আমরা কলকাতা থেকে এসেছি বুড়িমা, আর কয়েকদিন আগে কয়েকজন ছেলে এখানে এসেছিল, ওদের মুখে এই পলাশ বনের খবর পেয়ে এসেছি। কিন্তু আপনি এখানে কি করে এলেন বুড়িমা? বিকাশের কথার মধ্যে একটা সহজ আন্তরিকতা থাকে, তাই তো ওর কথাকে সহজে কেউ এড়িয়ে যেতে পারে না। আবার বুড়িমা সম্বোধনে হয়তো এই মহিলাটির মাতৃ সত্তা জেগে উঠেছে, তাই হাতের ঝাড়ুটা ফেলে দিয়ে বসে পড়লেন আমাদের সামনে। তারপর বললেন, বলবো আজ, তোমাদেরকে সব কথা বলবো। অনেকদিন ধরেই মনের মধ্যে জমা আছে অনেক কথা। তোমরা যখন আমাকে মা বলে ডেকেছো, তখন তোমাদের বিশ্বাস করা যেতেই পারে। বলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমাদের মুখের দিকে তাকালেন। আমরা দুজনেই একসঙ্গে বলে উঠলাম, অবশ্যই বুড়িমা, আপনি অবশ্যই আমাদের বিশ্বাস করতে পারেন। আপনি নির্দ্বিধায় আপনার মনের কথা বলুন। একটু দম নিয়ে গল্প বলতে শুরু করলেন বুড়িমা। মনে হলো ছেলেবেলায় শোনা ঠাকুমার ঝুলির গল্পের সম্ভার নিয়ে আমাদের সামনে বসে আছেন কোনো ঠাকুমা, আর আমরা শিশুদের মতন সাগ্রহে বসে আছি ঠাকুমার মুখে রূপকথার গল্প শুনবো বলে। বলতে শুরু করলেন উনি, সে অনেক কাল আগের কথা। এখান থেকে 10 গা দূরে পশ্চিমবঙ্গ আর বিহারের মাঝামাঝি ছাতনাগড় নামে একটা ছোট্ট রাজ্য ছিল। সেখানকার রাজা বা জমিদার ছিলেন মধুসূদন পাণ্ডে। পাণ্ডে হলেও তাদের চাল চলন সবই বাঙালির মতোই ছিল। সেই বাড়ির 5 ভাইয়ের আদরের একটি বোন ছিল রাজকুমারী ইন্দুমতি। সকলের আদরে আর যত্নে বড় হতে লাগলো সেই মেয়েটি। চাঁদের সঙ্গে তুলনা করে তার নাম রাখা হয়েছিল ইন্দুমতি। রূপে গুণে একেবারে যোগ্য রাজকন্যা ছিল সে। বাবা দাদাদের চোখের মনি ইন্দুর জন্য কত স্বপ্ন তারা দেখে রেখেছিল। ছোট্ট ইন্দুকে কোলে বসিয়ে বাবা গল্প শোনাতেন। অনেক দূর দেশে থেকে কোনো রাজকুমার আসবে পঙ্খিরাজ ঘোড়া ছুটিয়ে ইন্দুমতিকে বিয়ে করতে। সেই জন্য ছোটবেলা থেকে ইন্দুও স্বপ্ন দেখত সেই রাজকুমারের। অবাক বিস্ময়ে আমরা দুজনেই একসঙ্গে বলে উঠলাম, তারপর তারপর ধীরে ধীরে বড় হলো ইন্দুমতি। মেয়েকে যাতে বাইরে বেরোতে না হয় তাই বাড়িতেই নাচ গান পড়াশোনা সবকিছুর ব্যবস্থা করেছিলেন বাবা দাদারা। বাইরের কোনো পুরুষ মানুষের সামনে বেরোতে দেওয়া হতো না ইন্দুমতিকে। তবুও, বলে বৃদ্ধা চুপ করে গেলেন। আমরা অধীর আগ্রহে বলে উঠলাম, তবুও কি? এত কিছুর পরেও কোনো এক অলস বিকেলে গোধূলির আলোয় ইন্দুমতির শুভ দৃষ্টি হয়ে গেছিল। তারপর একটু দম নিয়ে বললেন, কার সঙ্গে জানো? বলে আমাদের উত্তরের অপেক্ষা না করে তিনি বলে চললেন, তাদের গোয়ালের বাগাল রামপ্রসাদ কাকার ছেলেটার সঙ্গে। বাগাল মানে জানো? ওই যারা গরু মহিষ দেখাশোনা করে। তখন তো রাজবাড়িতে অনেক গরু মোষ ছিল। বাবার সঙ্গে মাঝে মাঝে আসতো রতন। আমরা দুজনেই সম্মোহিতের মতো বলে উঠলাম, স্ট্রেঞ্জ।
রতন, রতন ছিল ওর নাম। এক টুকরো মুক্ত বাতাসের মতোই রতন এসেছিল ইন্দুমতির জীবনে, তার বন্ধুহীন জীবনে বন্ধু হয়ে। বনে গরু চড়াতে গিয়ে কত ফুল ফল এনে দিত ইন্দুকে, আর শোনাতো বনের মুক্ত জীবনের গল্প। তারপর কখন যে তাদের বন্ধুত্ব ভালোবাসার রূপ নিল তা তারা নিজেরাও বুঝতে পারেনি। দুজনেই জানতো বাড়িতে জানাজানি হলে আস্ত পুঁতে ফেলা হবে রতনকে। হয়তো বংশ মর্যাদা রক্ষার খাতিরে ইন্দুমতিকে শেষও করে দিতে পারেন দাদারা। এত কিছু বোঝার পরে ওরা নিজেদের মনকে শান্ত করতে পারল না। তাই তারা সিদ্ধান্ত নিল ঘর ছাড়ার, অনেক দূরে পালিয়ে গিয়ে নতুন করে সংসার পাতার। তাই একদিন রাতে ঘর ছাড়লো তারা। ভেবেছিল ট্রেনে চেপে চলে যাবে অনেক দূর, কিন্তু বাদ সাধলো দিনু কাকা। বলে বুড়ি কিছু মনে করার চেষ্টা করে আনমনা হয়ে একটু থামলো। বিকাশ বলল, এই দিনু কাকা কে? দিনু কাকাই তো ইন্দুমতিকে কোলে পিঠে করে মানুষ করেছিল। অনেক বয়সে ইন্দুর জন্ম দিতে গিয়ে তার মা যে মারা গিয়েছিল বলেই কার কথা যেন ভাবতে লাগলেন বৃদ্ধা। তারপর আস্তে আস্তে স্মৃতিচারণ করতে করতে বৃদ্ধা বলে চললেন, প্রথম দিন থেকেই হয়তো দিনু কাকা তার আদরের ইন্দুর গতিবিধির ওপর নজর রেখেছিল। তাই তো সেই রাতে কিছুতেই ট্রেনে চড়তে দিল না তাদের। বলল, কোথাও যেও না দিদিমণি, তোমার বাবা দাদাদের হাত বহুত লম্বা, ঠিক তোমাদের ধরে ফেলবে। তাহলে আমরা কি করব দিনু কাকা? বলে ইন্দু আর রতন কেঁদে লুটিয়ে পড়েছিল দিনু কাকার পায়ে। অনেক ভেবে চিনতে দিনু কাকার বুদ্ধিতে ইন্দুর বাবার জমিদারির এক পরিত্যক্ত অংশে লুকিয়ে রাখলো ওদের দুজনকে। কারণ কাকা ভালো করেই জানতো সারা ভারতবর্ষে ওদের তল্লাশি চালালেও দাদারা কখনোই ঘুণাক্ষরেও সন্দেহ করবে না যে তাদের জমিদারির মধ্যে ওরা লুকিয়ে থাকতে পারে। একসঙ্গে এতগুলো কথা বলে বৃদ্ধা একটি দীর্ঘশ্বাস ছাড়লেন। ওনার সাথে আমরাও দীর্ঘশ্বাস ছাড়লাম। দুজনেই একসঙ্গে বলে উঠলাম, কে সেই ইন্দুমতি? আমাদের কথার জবাব না নিয়ে মুচকি হেসে বৃদ্ধা বলেই চললেন তার জীবনের গল্প। আর আমরা সম্মোহিতের মতো শুনতে থাকলাম। অন্যমনস্কভাবে বৃদ্ধা বললেন, রতনের সঙ্গে বেশ সুখেই ছিল ইন্দু। গরু ছাগল পুষে আর বনের কাঠকুটো সংগ্রহ করে দুজনের চলে যেত। মাঝে মাঝে দিনু কাকা এসে দেখে যেত আর জোর করে হাতে কিছু গুজে দিয়ে যেত তাদের। ওদিকের সমস্ত খবরাখবরও পেত দিনু কাকার কাছ থেকে। আসলে দিনু কাকার বাড়িও ছিল সেই অঞ্চলেই, তাই কাকাকে এদিকে যেতে আসতে দেখলে ও কেউ সন্দেহ করতো না। রতনের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, সেই সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে ওর বুড়ো মা বাবার মৃত্যুর খবরটাও অনেকদিন পরে দিনু কাকার মুখ থেকে পেয়েছিল তারা। এমনকি রতনের একমাত্র দিদি, যার পাশের গ্রামে বিয়ে হয়েছিল, তাদেরকেও রেহাই দেয়নি ইন্দুর পাষাণ দাদারা। লোক লাগিয়ে ওর জামাইবাবুকে হত্যা করা হয়েছিল। ওর অসহায় দিদি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। ইন্দুকে ভালোবেসে বংশ নাশ হয়ে গেছিল রতনের। ইন্দু ভেবেছিল বাবা দাদাদের কাছে গিয়ে দাঁড়ালে ওনারা তাদেরকে ঠিক ক্ষমা করে দেবেন, কারণ ওনারা তো ইন্দুকে নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। আর ভালোবাসার কাছে তো সবাই কাবু, এই যেমন ইন্দুমতি। বলে বৃদ্ধা আবারও একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমরা দুজনেই উৎসুক হয়ে প্রশ্ন করলাম, ইন্দুমতি দেবী কি ওনার বাবা দাদাদের সামনে গিয়েছিলেন কোনোদিন? না, ওনাদের ঘৃণার আত্ম অহংকার দেখে কোনোদিন যাবার সাহস বা ইচ্ছে কোনোটাই হয়নি। বাবা মৃত্যুশয্যায় নাকি বারে বারে তার আদরের মেয়ের নাম নিয়েছিলেন। এও শুনেছি রাজ সম্পত্তি যখন সরকারের অধীনে চলে যায় তখন সেই সম্পত্তির একটি অংশ ওনার মেয়ের নামেও দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করে গেছেন ইন্দুর বাবা। আমাদের দুজনেরই মুখের কথা হারিয়ে গেছে। ঝাড়খণ্ডের এক জনহীন প্রান্তরে প্রাচীন একজন রাজকন্যার সামনে মুখোমুখি বসে তারই জীবন ইতিহাসের অদ্ভুত এক গল্প শুনছি নিজের কানে। কেমন যেন অবিশ্বাস্য লাগছে। দুজনেই বললাম, আর কারোর সঙ্গে যোগাযোগ হয়নি? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বৃদ্ধা বললেন, না, এই বন থেকে কোনোদিন বেরই হয়নি। আর তাছাড়াও খবর পেয়েছি দাদারা আর কেউই বেঁচে নেই। পাণ্ডে রাজবংশ শেষ হয়ে গেছে। শুধুমাত্র ছোড়দার একটি মেয়ে আছে, তাও সে নাকি বিদেশে থাকে।
সব কিছু হারিয়ে শুধুমাত্র আমার ভালোবাসার সঙ্গে এই বনেই রয়ে গেলাম বলে আবারও একটা দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধা। এতক্ষণে নিজের মুখে স্বীকার করলেন যে তিনি সেই রাজকন্যা ইন্দুমতি। আমরা বললাম, কিন্তু এই রুক্ষ বনে আপনাদের জীবন যাপন হতো কেমন করে, আর এখনই বা কি করে চলে আপনার? এত কিছুর পরেও আমাদের ভালোবাসার কোনো ফুল ফুটলো না। তখন রতনী আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে এই পলাশ গাছগুলো লাগাতে শুরু করলো। প্রথমও যখন জেনেছিল পলাশ আমার প্রিয় ফুল, তখন বনের ধারে গরু চড়াতে গিয়ে এই ফুল দিয়েই ও তার ভালোবাসা জানিয়েছিল। বিকাশ বলে উঠল, কিন্তু পলাশ তো এক ধরনের পর্ণমোচী স্বাভাবিক উদ্ভিদ, এভাবে এই গাছ লাগানো যায়? বৃদ্ধা বললেন, হ্যাঁ যায় তো। আমার রতন অনেক যত্নে এই সব গাছ লাগিয়ে গেছে। বলে গেছে যখন ফুল ফুটবে তখনই আমাদের ভালোবাসার পূর্ণতা পাবে। আরও বলেছিল, দেখো ইন্দু, এই ফুলের টানে কত লোক আসবে এখানে। বলতে বলতে বৃদ্ধার চোখের কোণে জল ভরে উঠল। আমি বললাম, কতদিন আগে আপনার স্বামী গত হয়েছেন? তাও প্রায় 1 যুগ হতে চলল। বলেই ইন্দুমতি বললেন, উনি আমার স্বামী কিনা জানি না, কারণ আমাদের বিয়ে তো হয়নি কোনো নিয়ম আচার মেনে, তবে একে অপরকে ছেড়ে থাকার কথা ভাবিনি কোনোদিন। তবুও তাকে ছেড়েই বেঁচে আছি কেমন। বলে আবারও একটা দীর্ঘশ্বাস ফেললেন উনি। তারপর বললেন, এই বনে তো অত হিসেব রাখা যায় না, তাই সময়ের হিসাব রাখতে ওর চলে যাবার পর থেকে প্রতি বছর বসন্তকালে একটা করে গাছ লাগাই নিচের ওই ওখানটাতে। বলে আঙুল তুলে অপেক্ষাকৃত নিচু ঢালটা দেখালেন বৃদ্ধা। বিকাশ বলল, ওগুলো তো কৃষ্ণচূড়া গাছ। হ্যাঁ, আমি তার জন্য লাল কৃষ্ণচূড়ার চারা আনিয়েছিলাম দিনু কাকাকে দিয়ে। লাল যে তারও খুব পছন্দের রং ছিল। আর দিনু কাকার কি হলো? উৎসুক হয়ে আমি জিজ্ঞেস করলাম। চারাটা দিয়ে যাবার পরের বছর থেকে দিনু কাকার আশা বন্ধ হলো। মানে 1 বছরের মধ্যেই আমি সবাইকেই হারালাম। প্রথমে বাবা, তারপর পলাশ, আর তারপর দিনু কাকাকে। ইন্দুমতির কষ্টের কাহিনী শুনে আমাদের দুজনের চোখ জলে ভরে উঠল। কোনো রকমে ধরা গলায় বললাম, তারপর তারপর জীবনের কঠিন লড়াই শুরু হলো। এই নির্জন জায়গাটা কুড়ে কুড়ে খেতে লাগলো আমায়। কিন্তু ও আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল এই গাছগুলোর দেখাশোনা করার। আর দিনু কাকার ভাইয়ের ছেলেকে দিনু কাকা দায়িত্ব দিয়ে গিয়েছিল আমাকে দেখে রাখবার। নিজে বিয়ে থা করেনি বলে সব সম্পত্তি আর বাবার থেকে পাওয়া কিছু টাকা সবই ভাইপোকেই দিয়ে গেছে দিনু কাকা। সেই এখন সপ্তাহে 1 দিন করে এসে আমাকে দেখে যায়। একলা মানুষ আমি, কোনো রকমে চলে যায় আমার। ঘরের পাশে বাগান করেছি, আর 2-3টে ছাগল আছে, এসব নিয়ে সময় কেটে যায়। কথায় কথায় সূর্য কখন ঢলে পড়েছে পশ্চিম আকাশে। বিকাশ বলল, এখন তো আপনাদের ভালোবাসার ফুল ফুটে গেছে, এখন আর এই বনে পড়ে থাকার কোনো মানেই হয় না মা। আপনি চলুন আমাদের সঙ্গে, আমার মা নেই, মায়ের আসনে বসিয়ে রাখবো আপনাকে। আমি বললাম, হ্যাঁ চলুন আমাদের সঙ্গে, এভাবে আপনাকে একা ফেলে যেতে ইচ্ছে করছে না। ঝরঝর করে কেঁদে ফেললেন বৃদ্ধা ইন্দুমতি। বললেন, আজ সত্যি আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। ও বলেছিল পলাশের টানে অনেকে আসবে, তাদের মধ্যে থেকে তোমার ছেলেকে খুঁজে নিও। তোমরাই আমার ছেলে বাবারা, তাই তো আমাকে নিয়ে যেতে চাইছো। বিকাশ আর আমি দুজনেই উঠে এসে ওনার হাত দুটো ধরে বললাম, তাহলে যাবে মা আমাদের সঙ্গে? বৃদ্ধা বললেন, না বাবারা, আমি এই বন ছেড়ে কোথাও থাকতে পারবো না। তাছাড়া এখানে আমি একা নই, আমার ভালোবাসা থাকে আমার সঙ্গে। কখনো কোনো দিন আমার কথা মনে পড়লে আবার এসো এই পলাশ বনে। আমি ঠিক অপেক্ষা করে থাকবো তোমাদের জন্য, সশরীরে কিংবা এক মুঠো লাল পলাশ হয়ে। কি বাবারা, আসবে তো? বলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। আবেগে আমাদের গলা ধরে এসেছে। সেই ধরা গলায় বললাম, আসবো। যখন আবার বসন্তের বাতাস বইবে, কোকিলের কুহুতান শোনা যাবে, তখন ঠিক আসবো। থাকুক ইন্দুমতি তার ভালোবাসা নিয়ে, ওনাকে আর জোর না করে। ওনার পায়ের ধুলো নিয়ে আমরা নেমে এলাম পলাশ বনের উঁচু ঢিবিটা থেকে। তখনও বৃদ্ধা দাঁড়িয়ে আমাদেরকেই দেখছেন। চোখের জল মুছে বিকাশ বলল,
তাড়াতাড়ি পা চালা, নয়তো অন্ধকার হয়ে যাবে, স্টেশনের পথ খুঁজে পাবো না। আমরা তাড়াতাড়ি পা চালালাম স্টেশনের উদ্দেশ্যে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।